বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ আমরা সিবিএসইর বেঙ্গলির ক্লাস 10-এর তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজ আমরা তোমাদের গদ্য, পদ্য, প্রসঙ্গ, ব্যাখ্যা, এছাড়াও গল্পগুচ্ছ বিভিন্ন যেখান থেকে ইচ্ছে আমি প্রশ্ন তুলে ধরেছি তোমাদের জন্য। শুধুমাত্র এই ভিডিওটিতেই আমরা মিকচারভাবে প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরছি। এছাড়াও আমরা অন্যান্য অনেক ভিডিও তৈরি করেছি যেগুলিতে আমরা আলাদাভাবে তৈরি করেছি ভিডিও, কিন্তু শুধুমাত্র এই ভিডিওটিতেই আমরা মিকচারভাবে ভিডিও তৈরি করেছি, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন তুলে ধরেছি। চলো তাহলে শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কোন ঘটনার প্রতি লেখকের ইঙ্গিত? উত্তর দেখো, সুবোধ ঘোষের বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা। হরিদার শখ ও পেশা হলো বহুরূপী সাজা। বহুরূপী সেজেই যা রোজগার করে তাতেই তার চলে যায়, মানে সংসার চলে যায়। কখনো পাগল, কখনো বাউল, কখনো কাপালিক, কখনো পুলিশ প্রভৃতি, মানে বিভিন্ন সাজ তিনি সাজেন। এই সূত্রেই সেই সূত্রেই একদিন বাইজি সেজে যখন রাস্তায় বের হন, তখন চরিত্র গুণে ও হরিদার সাজের দক্ষতায় সকলেই হতবাক ও মোহিত হয়। তারই প্রাপ্তিস্বরূপ সেদিন হরিদা ৮ টাকা ১০ আনা লাভ করেন, যা ছিল হরিদার কাছে স্বাভাবিকত্বের বাইরে, অর্থাৎ তার রোজকার যে আয় হয় তার থেকে একটু বেশিই ছিল। ওই জন্যই বলেছে লেখক, সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। পরবর্তী প্রশ্ন দেখো, টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল? কোন প্রসঙ্গে কার এই মন্তব্য? উল্লিখিত মন্তব্যের সূত্রে বক্তার কোন জীবন দর্শনের পরিচয় পাওয়া যায়? অর্থাৎ এই টাকা ফাঁকা কে বলেছিল এবং তার এই যে একটা মানসিক যে পরিচয় আমরা যেটি পাই সেটি এখানে তুলে ধরতে বলেছেন। উত্তর দেখো, সুবোধ ঘোষের বহুরূপী গল্পে জগদীশ বাবুর বাড়িতে আসেন বিরাগীরূপী হরিদা, অর্থাৎ বিরাগী সেজে হরিদা এসেছিলেন। জগদীশবাবু তাকে ১০১ টাকা দান করেছিলেন, কিন্তু হরিদা তা নেননি। গল্পকথক ও তার বন্ধুরা হরিদার বাড়িতে গিয়ে তার কাছে জানতে চান তিনি জগদীশবাবুর দেওয়া ১০১ টাকা প্রণামী তুচ্ছ করে কেন চলে এসেছিলেন। তখন হরিদা বিরাগীর সাজে অর্থ গ্রহণে অনীহার কথা প্রসঙ্গে উল্লেখিত মন্তব্যটি করেছিলেন। পরবর্তী অংশের উত্তর দেখো, খুবই গরিব মানুষ হরিদা, অর্থাৎ এটি আমরা জীবন দর্শন আলোচনা করছি। কিন্তু একঘেয়ে কাজ করতে হরিদা আগ্রহী নন। কোনো অফিসের কাজ কিংবা কোনো বিক্রিয়ালা বা যে কোনো বেহারার কাজ তিনি অনায়াসে পেয়ে যেতে পারতেন। কিন্তু বহুরূপী জীবন মানে শিল্পীর জীবন। একজন যথার্থ শিল্পীর মতোই হরিদার জীবনের অভাব বা চাহিদা পূরণের ঊর্ধ্বে স্থান দিয়েছেন তার শিল্পী সত্তাকে। তাই জগদীশবাবু তাকে ১০১ টাকা প্রণামী যখন দিচ্ছিলেন, তখন নেবার ইচ্ছা প্রকাশ করলেও বিরাগীর বেশ ধারণ করে আছেন মনে করে তা স্পর্শ করেননি। এখানেই নির্লোভ সন্ন্যাসী হরিদার জাগতিক আকাঙ্ক্ষা থেকে বৈরাগ্যের উত্তরণ ঘটে। মোহমুক্ত সন্ন্যাসীর মতোই জগদীশবাবুর দেওয়া তো টাকা স্পর্শ করতে বাধে তার। একদিকে শিল্পের প্রতি দায়বদ্ধতা ও বিশ্বস্ততা, অন্যদিকে সন্ন্যাসী সুলভ বৈরাগ্য ও নিরাসক্তি দিয়ে অর্থের প্রলোভনকে তিনি জয় করেছিলেন। এবারে আমরা সপ্রসঙ্গ ব্যাখ্যা দেখব। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে। এটি দুটি লাইন রয়েছে। এই দুটি লাইনের এবার আমরা ব্যাখ্যা দেখব। এখানে ব্যাখ্যা প্রথমেই বলে রাখি তোমাদের ৩টি প্যারাতে লিখতে হবে। প্রথমে উৎস। এখানে উৎস হচ্ছে আলোচ্য অংশটি জয় গোস্বামীর রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রসঙ্গ কেন বলেছিলেন? অস্ত্রের বিরুদ্ধে গান বা হিংসার বিরুদ্ধে মানবতার নিশ্চিত জয় প্রসঙ্গে হিংসার কারবারিদের উদ্দেশ্যে এই উক্তির অবতারণা। এবারে আমরা ব্যাখ্যা দেখে নেব। কবি জয় গোস্বামী হিংসার বিরুদ্ধে অহিংসা, অশুভর বিরুদ্ধে শুভ, ঘৃণার বিরুদ্ধে প্রেম, ধ্বংসের বিরুদ্ধে সৃষ্টির ঘোষণা করেছেন। তিনি গানকে শুভ চেতনার প্রতীক রূপে বর্ণনা করেছেন। পৃথিবী জুড়ে চলেছে বৃহৎ সাম্রাজ্যবাদী শক্তির ভোগ দখলের প্রতিযোগিতা। সাধারণ মানুষ
আজ বিপন্ন, ক্ষতিগ্রস্ত। মানবিকতাই মানব সভ্যতার সুরক্ষা। বর্ম যন্ত্রণার প্রতিষেধক হিসেবে মনুষ্যত্বের গানই একমাত্র অবলম্বন। তাই গানের বর্ম পরে অবিনাশী মানবতাকে হাজার হাতে পায়ে এগিয়ে আনার প্রয়োজন। অস্ত্র ত্যাগ করে অনাবৃত হৃদয়ে ভালোবাসার মন্ত্রে দীক্ষিত হতে বলেছেন কবি। পৃথিবীর চরম সংকটের মুহূর্তে সব আগ্রাসন থেকে মুক্তি পেতে যুদ্ধবিরোধী মানবতার গানই হতে পারে প্রধান হাতিয়ার। তাই নেতিবাচক ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে প্রেম প্রীতির জাগরণ ঘটাতে হবে। পৃথিবীতে ন্যায় ও কল্যাণের প্রতিষ্ঠা গড়ে তুলতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হলো। উদ্দিষ্ট ব্যক্তির মনে কখন কোন তত্ত্বের উদয় হয়েছিল? ২ নাম্বার, এই সূত্রে তার মানসিকতা কেমন তার পরিচয় পাওয়া যায়, মানে তার কেমন মানসিকতার পরিচয় পাওয়া যায়। আমরা সবাই জানি এটি পোস্টমাস্টার গল্পে থেকে নেওয়া হয়েছে। তো উত্তর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পে পোস্টমাস্টার উলাপুর গ্রামে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন। তিনি বদলির দরখাস্ত করেছিলেন, কিন্তু তা না মঞ্জুর হওয়ায় কাজের জবাব দিয়ে, অর্থাৎ তিনি সেই কাজ থেকে বিরতি নিয়েছিলেন, কাজে জবাব দিয়ে বাড়ি চলে যাচ্ছেন। ভূতপূর্ব পোস্টমাস্টার নতুন পোস্টমাস্টারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নৌকা করে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে নদীবক্ষে রতনের করুণ মুখখানি মনে পড়ে। পোস্টমাস্টারের একবার ইচ্ছা হয়েছিল ফিরে গিয়ে জগতের ক্রোড় বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করে নিয়ে আসবেন। তখনই মনে এই তত্ত্বের উদয় হয় যে জীবনে বিচ্ছেদ মৃত্যু অনিবার্য, অর্থাৎ এইসব বিচ্ছেদ মৃত্যু এগুলো তো লেগেই থাকবে, তাই ফিরে যাওয়া অর্থহীন। পৃথিবীতে কেউই কারো নয়। পরবর্তী অংশ দেখো, অর্থাৎ কেমন মানসিকতার পরিচয় পাওয়া যায়। কলকাতা থেকে আসা পোস্টমাস্টার উলাপুর গ্রামের পরিবেশকে মানিয়ে নিতে পারেননি, ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই সময় ১২-১৩ বছরের অনাথিনী বালিকা রতন জননীর পদ অধিকার করে তার সেবা শুশ্রূষা করেন। রতন তার ঐকান্তিক সেবা, নিষ্ঠা, আন্তরিকতা দিয়ে হয়ে উঠেছিল তার একান্ত আপনজন। পোস্টমাস্টার রতনের ক্ষুদ্র হৃদয়ে সম্পর্কের বেড়া ভেঙে তার দাদাবাবু হয়ে উঠেছিলেন, কিন্তু বাস্তবে পোস্টমাস্টার নিজে তার অবস্থান থেকে সরেননি, রতনের প্রভু হয়েই থেকে গেছেন। নৌকায় বাড়ি ফেরার পথে ফিরে গিয়ে রতনকে নিয়ে আসার ইচ্ছা মনে জাগলেও অদ্ভুত উদাসীনতায় দার্শনিক তত্ত্বের সাহায্যে এই ইচ্ছাকে প্রতিহত করেন পোস্টমাস্টার। তার মনে হয়েছিল ফিরে যাওয়া অর্থহীন, কারণ পৃথিবীতে কেউ কারো নয়। হৃদয় দৌর্বল্য নয়, এবং বরং এক আশ্চর্য নির্লিপ্ত, ঔদাসীন্য আর বাস্তববাদী মানসিকতার প্রতিফলন এই লক্ষিত, এই উপলব্ধিতে, এই মানসিকতার পরিচয় আমরা এই প্রশ্নে পেয়েছি। পরবর্তী প্রশ্ন দেখো, জীবনে কিন্তু ভালোবাসার সুযোগ পাচ্ছে না কোথাও। উদ্দিষ্ট ব্যক্তি জীবনে ভালোবাসার সুযোগ পাচ্ছে না কোথাও বলতে গল্পকার কি বুঝিয়েছেন? এই ভালোবাসা প্রাপ্তির অভাবকে তিনি কিভাবে পূরণ করতে চেয়েছেন? উত্তর দেখো, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা আলোবাবু গল্পে আলোবাবু চরিত্রটিকে লেখক অন্যভাবে ফুটিয়ে তুলেছেন। অবিনাশবাবুর কথায় তিনি স্নেহের কাঙ্গাল। দারিদ্রতার জন্য জীবন্ত কোনো জিনিস পোষবার সামর্থ্য নেই তার। আবার যেখানেই ভালোবাসা দেখিয়েছেন সেখান থেকে তাকে অপমানিত হতে হয়েছে। অবিনাশবাবুর বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল। ঘায়ে কার্বলিক অ্যাসিড দেওয়ার জন্য হাসপাতাল থেকেও তাকে বিতাড়িত হতে হয়েছিল। এই ধরনের ভালোবাসা সমাজ গ্রহণ করেনি, তাই তাকে সেখান থেকে সরে যেতে হয়েছে। পরবর্তী অংশ দেখো, জীবন্ত কোনো জিনিসকে আলোবাবু ভালোবাসতে পারেননি। এই ভালোবাসার অভাব তিনি পূরণ করেছিলেন একটি ঘড়িকে নিয়ে, কারণ আমরা সবাই জানি ঘড়িটিকে তিনি সময় মতো দম দিতেন। আমাদের মানুষ যেমন আমরা খাই,
তেমনি ঘড়িকে তিনি তার খাবার দান করতেন। ঠিক সময়ে দম দেওয়ার জন্য তিনি রামবাবুর বাড়ি থেকে ছুটতে ছুটতে এসেছেন। দম দেবার সময় একাগ্র চিত্রে দম দিতেন, অর্থাৎ মনে হতো যে তিনি যেন একদম শান্ত মনে পুজো করতে বসেছেন, অর্থাৎ তিনি ঠাকুরকে ডাকছেন বা ঈশ্বরকে ডাকছেন। মনে হতো যেন ঈশ্বর সেবায় মগ্ন হয়ে আছেন। এগুলো একটু ভালোভাবে লিখতে হবে। এই ভালোবাসার প্রাপ্তির অভাবকে তিনি কিভাবে পূরণ করতে চেয়েছিলেন, অর্থাৎ ঘড়ি, তার বিভিন্ন আরো যে সমস্ত আসবাবপত্র ছিল, টুপি ছিল, এগুলির মাধ্যমেই তিনি পূরণ করতে চেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, এক্ষণে রাসমণির অবস্থা পূর্বের ঠিক বিপরীত। এক্ষণে বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? রাসমণির বিপরীত অবস্থাটি কেমন ছিল? পাঠ্যগল্প অনুসারে লেখো, অর্থাৎ কেমন অবস্থা হয়েছিল সেটি লেখো। আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের দান প্রতিদান গল্প থেকে নেওয়া হয়েছে। গল্পে দেখা যায় শশীভূষণের একমাত্র জমিদারি পরগনা এনাথ শাহী লাটের খাজনার দায়ে নিলাম হয়ে গেছে। জমিদারি সম্পত্তি নিলাম হয়ে যাওয়ার পর রাধামুকুন্দ স্বাধীনভাবে উপার্জন শুরু করেন। সে নিকটবর্তী শহরে মোক্তারি শুরু করেছিলেন। তীক্ষ্ণ বুদ্ধি রাধামুকুন্দ অচিরেই পসার জ্ঞান জমিয়ে তুলে সংসারের সমস্ত ব্যয়ভার ও দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল। এক্ষণে বলতে সেই সময়ের কথাই বলা হয়েছে। পরবর্তী অংশ দেখো, শশীভূষণের জমিদারি চলে যাওয়ার পর তিনি অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছিলেন। তাই রাধামুকুন্দ সংসারের সমস্ত দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এখন রাসমণির স্বামীর অন্নেই, অর্থাৎ তার টাকা পয়সাতেই শশীভূষণ ও ব্রজসুন্দরী প্রতিপালিত। ব্রজসুন্দরী ও শশীভূষণ তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়লেন ঠিকই, তবে রাসমণির অবস্থার তেমন উন্নতি হয়নি। স্বামীর উপার্জিত অর্থে সংসার চললেও সংসারের কর্তৃত্ব ব্রজসুন্দরীর হাতেই ছিল, বড়জনের হাতেই ছিল, ছোটজনকে কিছুই দেয়নি। রাধামুকুন্দ সব অর্থ বড়গিন্নির হাতেই দিতেন। রাসমণি কোনো একদিন বড়গিন্নির ইচ্ছার বিরুদ্ধে কাজ করায় রাধামুকুন্দ তাকে পিত্রালয়ে পাঠাবার উদ্যোগ নিয়েছিলেন। এমনকি সপ্তাহকাল তার মুখ দর্শন করেননি। বড়গিন্নির অনুরোধে রাধামুকুন্দ নিরস্ত্র হয়েছিলেন। তাই রাসমণিকে আরো বেশি তার কাছে নত হয়ে থাকতে হতো। এবারে আবার সপ্রসঙ্গ ব্যাখ্যা। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? 3 পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। এই দুটি লাইনের ব্যাখ্যা লিখতে হবে। প্রথমে উৎস, তারপর প্রসঙ্গ, তারপর ব্যাখ্যা। উৎস দেখো, আলোচ্য অংশটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা 3 পাহাড়ের কোলে কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রসঙ্গ, অসহায় ও বদ্ধ জীবনে কোনো আনন্দ শহরবাসীর জীবনে নেই। তাই 3 জন ভ্রমণ পিপাসু বাঙালি পাহাড়ের উন্মুক্ত পরিবেশে মুক্তির আস্বাদ গ্রহণ করতে যান 3 পাহাড়ের কোলে এসে। সেই প্রসঙ্গেই কবির এই উক্তি। ব্যাখ্যা, ভ্রমণ পিপাসু 3 জন মানুষ 3 পাহাড়ের কোলে এসে উপস্থিত হন। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যে অবগাহন করে তারা তাদের নির্দিষ্ট পথের নিশানা হারিয়ে ফেলে। নতুন পথ নির্মাণের নেশায় মেতে ওঠে। কারণ গণ্ডিবদ্ধ জীবনে থাকার অর্থ গণ্ডিতে আবদ্ধ থাকা। শহরবাসীর জীবন সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ। গণ্ডিতে আবদ্ধ জীবন অনুভব করতে পারে না সত্যিকারের কোনো আনন্দ। সেই জীবনে কোনো আনন্দ, বৈচিত্র্য কিছুই নেই। আছে শুধু গতানুগতিকতা ও একঘেয়েমি। 3 পাহাড়ের কোলের প্রাকৃতিক শোভা অনির্বচনীয়। সবুজ মাঠগুলিকে দেখলে মনে হয় কেউ যেন সযত্নে নকশা কেটে রেখেছে। সোনালি আলো উদ্ভাসিত হওয়ার সাথে সাথে সূর্যালোকে শিশুর কলকাকলিতে নকশি কাঁথারূপ মাঠের গ্রামগুলি মুখর হয়ে উঠেছে। বেস্ট অফ লাক সবাইকে, তোমাদের পরীক্ষা সকলের ভালো হোক। আমি তো আছি পাশে তোমাদের সাথে। আমি শুভময় সরকার। আজ এ পর্যন্তই। আবার আমরা অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।